নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনের কাচের জানালায় মে মাসের রোদ এসে পড়ে আছে। বাইরে গরম, ভেতরে ঠান্ডা। এসির মৃদু শব্দে ঘরটা যেন খুব শান্ত। টেবিলে লাঞ্চের গন্ধ এখনো ভাসছে। ডাল, রুটি, পনির, একটু জিরা। নরেন্দ্র মোদী কেদারায় শরীরটা এলিয়ে দিলেন, চোখ বন্ধ করলেন। দুপুরে একটু বিশ্রাম নেওয়ার বয়স হচ্ছে তার, কিন্তু রাষ্ট্রের হিসাব নিকাশে ডুবে থাকা মানুষের চোখ বন্ধ হলেই ঘুম আসে না। অনেক সময় চোখ বন্ধ হলেই বরং মানচিত্র খুলে যায়। সেই মানচিত্রে আজকের বাংলাদেশটা আলাদা রঙে জ্বলছে। একসময় ঢাকাকে বুঝতে দিল্লির খুব বেশি কষ্ট হতো না। সীমান্তের প্রশ্ন, পানির প্রশ্ন, বাণিজ্যের প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন, সবকিছুতেই একটা পরিচিত ভাষা ছিল। সেই ভাষার কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ হাসিনা। দিল্লির কাছে তিনি ছিলেন বিশ্বাসযোগ্য, দীর্ঘমেয়াদী, পরীক্ষিত। দক্ষিণের বদ্বীপটি তখন অনেকেই দেখত এক নরম উঠোনের মতো। পতাকা আছে, রাষ্ট্র আছে, সংসদ আছে, কিন্তু সিদ্ধান্তের বাতাস অনেক সময় উত্তর দিক থেকে বইত। কিন্তু রাজনীতি নদীর মতো, বাইরে থেকে শান্ত দেখালেও তলায় তলায় স্রোত বদলায়। 2024 সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে গেছে। আর সেই বদলের সঙ্গে সঙ্গে ঢাকা দিল্লির সম্পর্কেও আগের উষ্ণতার জায়গায় এসেছে হিসাবি শীতলতা। ঠিক একই সময়ে ঢাকা ইসলামাবাদের সম্পর্কের পুরনো বরফ গলতে শুরু করেছে। জানুয়ারিতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ ও পাকিস্তান JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রি সহ সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে। ওই আলোচনায় প্রশিক্ষণ বিমান ও সহায়ক ব্যবস্থার বিষয়ও উঠেছিল। মোদি হয়তো ভেবেছিলেন বাংলাদেশের সরকার বদলাবে, মুখ বদলাবে, কিন্তু ঢাকার নীতি আবার একসময় পুরনো নরমতায় ফিরে আসবে। ভারত বড় প্রতিবেশী, বাংলাদেশ ছোট। হিসেব শেষ পর্যন্ত সেই পুরনো জায়গায় গিয়েই দাঁড়াবে। কিন্তু এবার ঢাকার দিকে তাকালে তিনি দেখছেন হিসাব মিলছে না। পাকিস্তানের সঙ্গে সামরিক আলাপ বাড়ছে, বিমান বাহিনীর টেবিলে উঠছে JF-17। আর সবচেয়ে অস্বস্তির খবর, পাকিস্তান নাকি বাংলাদেশকে দিয়েছে JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমানের পূর্ণাঙ্গ যুদ্ধ সিমুলেটর। ঘুম আর আসে না, কারণ সিমুলেটর কোনো খেলনা নয়, এটি যুদ্ধ বিমানের ছায়া। আসল বিমান আসার আগে পাইলটের মস্তিষ্কে যে বিমান তৈরি হয় তার নাম সিমুলেটর। আর দিল্লি জানে, যুদ্ধ শুরু হয় অনেক সময় আকাশে নয়, শুরু হয় প্রশিক্ষণ কক্ষে। ঢাকায় মে মাসের বিকেল অন্যরকম। রোদ থাকে, গরম থাকে, হঠাৎ বাতাস বদলায়, দূরে মেঘ জমে, তারপর কখনো বৃষ্টি নামে, কখনো শুধু বিদ্যুৎ চমকে আকাশকে সতর্ক করে রেখে যায়। বাংলাদেশের রাজনীতিও যেন সেই মে মাসের আকাশ। কিছুক্ষণ আগেও মনে হয় সব শান্ত, তারপর হঠাৎ বাতাসে অস্থিরতা। এই অস্থিরতার ভেতরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর আনুষ্ঠানিক এয়ার স্টাফ টকস। পাকিস্তানের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল ঢাকায় আসে। নেতৃত্বে ছিলেন এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। সম্প্রতি প্রতিবেদনে তারা ঢাকা সফরকে বাংলাদেশ পাকিস্তান সামরিক যোগাযোগ বৃদ্ধির গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছে। বৈঠকের টেবিলে সামরিক কর্মকর্তারা সাধারণত কম কথা বলেন, তারা চিৎকার করেন না, কোনো নাটকীয়তা থাকে না। ফাইল খোলে, প্রেজেন্টেশন চলে, মানচিত্র দেখা হয়, সম্ভাব্য ঝুঁকি নিয়ে কথা হয়। কিন্তু সেই নীরব টেবিলেই অনেক সময় ইতিহাসের বড় ভাগ তৈরি হয়। বাংলাদেশের বিমান বাহিনীর দীর্ঘদিন ধরে আধুনিক যুদ্ধ বিমানের খোঁজে। পুরনো প্ল্যাটফর্ম দিয়ে নতুন যুদ্ধের আকাশ ধরে রাখা যায় না। আজকের আকাশে শুধু গতি যথেষ্ট নয়, দরকার রাডার, ডেটা লিঙ্ক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, দীর্ঘপাল্লার মিসাইল, প্রশিক্ষিত পাইলট আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। JF-17 ব্লক 3 সেই আলোচনায় এসেছে একটি বাস্তবসম্মত যুদ্ধবিমান হিসেবে। দাম তুলনামূলক কম, রক্ষণাবেক্ষণ সহজতর, পাকিস্তান নিজে ব্যবহার করে, চীনা প্রযুক্তির সঙ্গে এর গভীর সম্পর্ক আছে। বাংলাদেশের মতো দেশের জন্য এটি হয়তো পশ্চিমা উচ্চমূল্যের প্ল্যাটফর্মের বিকল্প হিসেবে দেখা হচ্ছে। কিন্তু আসল প্রশ্ন বিমান নয়, আসল প্রশ্ন হলো, ঢাকা কি আকাশ প্রতিরক্ষার রাজনীতিতে নতুন পথে হাঁটছে? পাকিস্তান JF-17 থান্ডার ব্লক 3 সিমুলেটর বাংলাদেশে পাঠিয়েছে বলে আন্তর্জাতিক প্রতিরক্ষা সংবাদ মাধ্যমগুলো দাবি করছে। সেটিকে তারা সাধারণ প্রশিক্ষণ যন্ত্র হিসেবে দেখছে না। ডিফেন্স সিকিউরিটি এশিয়া লিখেছে, পাকিস্তানের এই কমব্যাট ক্যাপেবল সিমুলেটর হস্তান্তর ভবিষ্যৎ ফাইটার জেট ক্রয় চুক্তির আগে বাহিনীকে প্রস্তুত করার সংকেত হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। একটি সিমুলেটরের ভেতরে থাকে যুদ্ধের অনুশীলন। পাইলট সেখানে বাস্তব আকাশে ওঠেন না, কিন্তু বাস্তব যুদ্ধের মতো সিদ্ধান্ত নিতে শেখেন। শত্রু বিমান সামনে এলে কি করবেন, রাডার লক হলে কি করবেন, মিসাইল সতর্কতা এলে কিভাবে প্রতিক্রিয়া দেবেন, রাতের মিশনে কিভাবে লক্ষ্য শনাক্ত করবেন, এসব শেখার জায়গা হলো সিমুলেটর। একজন তরুণ পাইলট হয়তো প্রথম দিন সেই ককপিটে বসে বুঝবেন, যুদ্ধবিমান শুধু ধাতু আর ইঞ্জিন নয়, এটি মানুষের স্নায়ু, মস্তিষ্ক, ভয় আর সাহসের সম্মিলিত যন্ত্র। যুদ্ধের সময় ভুল করার সুযোগ নেই। ভুল মানে শুধু মিশন ব্যর্থ না, কখনো কখনো মৃত্যু। তাই আসল বিমানে ওঠার আগেই পাইলটকে শতবার মরতে হয়, শতবার বাঁচতে হয় সিমুলেটরের ভেতরে। পাকিস্তান যদি সত্যি এই সিমুলেটর ঢাকাকে দিয়ে থাকে,
থাকে তবে সেটি কূটনৈতিক সৌজন্য নয়, এটি ভবিষ্যতের বিনিয়োগ। ইসলামাবাদ জানে বাংলাদেশ যদি একদিন F-17 নেয় তাহলে পাইলটরা প্রস্তুত থাকবে, ইঞ্জিনিয়াররা প্রযুক্তির ভাষা বুঝবে, বাহিনী মানসিকভাবে প্ল্যাটফর্মটির সঙ্গে পরিচিত হবে। এই জায়গায় উপহার আর বিক্রির সীমা অস্পষ্ট হয়ে যায়। বাজারে কেউ কোটি ডলারের দরজা খোলে না শুধু সৌজন্যে, এর পেছনে থাকে হিসাব। পাকিস্তানের হিসাব বাংলাদেশকে F-17 ইকোসিস্টেমে আনা, বাংলাদেশের হিসাব কম খরচে আধুনিক আকাশ সক্ষমতার দরজা খুলে রাখা, আর ভারতের হিসাব ঢাকা কি ধীরে ধীরে তার পুরনো কৌশলগত বৃত্তের বাইরে বেরিয়ে যাচ্ছে? F-17 থান্ডার নিয়ে পাকিস্তানের আত্মবিশ্বাস নতুন নয়। দেশটি বহু বছর ধরে এই যুদ্ধবিমানকে নিজের প্রতিরক্ষা শিল্পের অন্যতম সাফল্য হিসেবে তুলে ধরে। ব্লক 3 সংস্করণে উন্নত রাডার, আধুনিক এভিয়েনিক্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা এবং বিভিন্ন ধরনের আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে ভূমি অস্ত্র বহনের সম্ভাবনার কথা পাকিস্তানি ও আঞ্চলিক প্রতিরক্ষা প্রতিবেদনে বারবার এসেছে। ঢাকার বৈঠকে যদি পাকিস্তানি কর্মকর্তারা F-17 এর সক্ষমতা তুলে ধরেন, সেটি অস্বাভাবিক নয়। প্রতিটি অস্ত্র বিক্রেতা নিজের প্ল্যাটফর্মকে যুদ্ধক্ষেত্রের বিজয় হিসেবে দেখতে চায়। সামরিক বাজারে প্রযুক্তি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ গল্প। যুদ্ধবিমানের গল্প যদি পাইলট, নীতি নির্ধারক ও জনমতের মনে জায়গা করে নেয়, তাহলে চুক্তির পথ সহজ হয়। এখানে রাফালের প্রসঙ্গও আসে। দক্ষিণ এশিয়ায় ফরাসি রাফাল একটি শক্তিশালী প্রতীক। ভারত যখন রাফাল হাতে নেয় তখন সেটি শুধু যুদ্ধবিমান কেনা ছিল না, সেটি ছিল আকাশে মর্যাদার ঘোষণা। পাকিস্তান এখন F-17 ব্লক 3 কে সেই মনস্তাত্ত্বিক লড়াইয়ে দাঁড় করাতে চাইছে। বাংলাদেশ এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে। ঢাকার জন্য প্রশ্ন হলো, কোন বিমান সবচেয়ে দামি? সেটি নয় কোন বিমান বাস্তবসম্মত, রক্ষণাবেক্ষণযোগ্য, দ্রুত অপারেশনাল এবং ভবিষ্যৎ কৌশলের সঙ্গে মানানসই। কারণ বাংলাদেশ কোনো প্রদর্শনী বাহিনী গড়তে পারে না, তাকে গড়তে হবে কার্যকর বাহিনী, যেখানে প্রতিটি টাকা, প্রতিটি প্রশিক্ষণ ঘণ্টা, প্রতিটি মিসাইলের হিসাব আছে। যুদ্ধবিমান কেবল আকাশের কবিতা নয়, যুদ্ধবিমান বাজেটের গদ্য। ভারতের অস্বস্তির জায়গা শুধু F-17 নয়, অস্বস্তি আসলে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতায়। দীর্ঘ সময় ধরে দিল্লি অভ্যস্ত ছিল এমন এক বাংলাদেশে যেখানে নিরাপত্তা, বাণিজ্য, নদী, সীমান্ত সব বড় প্রশ্নে ভারতের প্রভাব স্পষ্ট। কিন্তু গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সম্ভাব্য প্রতিরক্ষা আলোচনা দিল্লির কাছে নতুন বাস্তবতা। রয়টার্স জানুয়ারির প্রতিবেদনে লিখেছিল, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উষ্ণ হচ্ছে এবং সরাসরি বাণিজ্য নতুন করে শুরু হয়েছে। ভারত জানে বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণ প্রতিবেশী নয়। বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা সংযোগ, বাণিজ্য ও কৌশলগত স্থিতি গভীরভাবে জড়িয়ে আছে। বঙ্গোপসাগরের দিকে তাকালে বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগর, ইন্দো প্যাসিফিক, চীনের প্রভাব, মিয়ানমারের অস্থিরতা সব মিলিয়ে ঢাকার সিদ্ধান্ত এখন আঞ্চলিক দাবার বোর্ডে ভারী হয়ে উঠছে। তাই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক যোগাযোগ দিল্লির কাছে শুধু প্রতিরক্ষা খবর নয়, এটি রাজনৈতিক সংকেত। সেই সংকেত বলছে ঢাকা হয়তো আর এক দরজার ঘর নয়, এখন সে বহু দরজা খুলতে চাইছে। পাকিস্তানের সঙ্গে কথা বলছে, চীনের সঙ্গে ভারসাম্য রাখছে, পশ্চিমের সঙ্গে যোগাযোগ রাখছে, আবার নিজের স্বার্থের জায়গাও খুঁজছে। এই বহুমুখী কূটনীতি ভারতের জন্য অস্বস্তিকর হতে পারে, কারণ যে প্রতিবেশী একাধিক বিকল্প তৈরি করে তাকে চাপ দেওয়া কঠিন। বাংলাদেশের জন্য পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা আলোচনা আবেগের বিষয়ও বটে। ইতিহাস সেখানে সহজ নয়। 1971-এর ক্ষত এখনও জাতির স্মৃতিতে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্ন তাই সবসময় সংবেদনশীল। কিন্তু রাষ্ট্রনীতি শুধু স্মৃতির ওপর দাঁড়ায় না, দাঁড়ায় স্বার্থ, নিরাপত্তা ও ভবিষ্যৎ হিসাবের ওপরও। বাংলাদেশ যদি F-17 বা এই ধরনের প্ল্যাটফর্ম বিবেচনা করে, তা কোনো আবেগী পাকিস্তানমুখিতা নয়, বরং সামরিক সক্ষমতা, বাজেট, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং ভূ রাজনৈতিক ভারসাম্যের হিসাব। ঢাকার নতুন নেতৃত্ব বুঝতে পারছে প্রতিবেশী বদলানো যায় না, কিন্তু নির্ভরতার ধরন বদলানো যায়। ভারত থাকবে, পাকিস্তান থাকবে, চীন থাকবে, যুক্তরাষ্ট্র থাকবে, কিন্তু বাংলাদেশকে থাকতে হবে নিজের জায়গায়। কোনো দেশের অঙ্গরাজ্য হয়ে নয়, কোনো শিবিরের চাকর হয়ে নয়, বরং নিজস্ব স্বার্থ নিয়ে। এই জায়গায় বিমান বাহিনীর আধুনিকায়ন হয়ে ওঠে শুধু সামরিক প্রকল্প নয়, রাষ্ট্রের মনস্তত্ত্বের পরিবর্তন। আকাশে নতুন সক্ষমতা মানে কেবল যুদ্ধের প্রস্তুতি নয়, এর অর্থ কেউ যেন বাংলাদেশকে সহজ লক্ষ্য না ভাবে, কেউ যেন মনে না করে ঢাকার আকাশ শুধু কাগজের প্রতিবাদে রক্ষা পাবে। দেশপ্রেম কখনো কখনো খুব নীরব। এটি পতাকা হাতে মিছিল নয়, বরং রাত জেগে সিমুলেটরে প্রশিক্ষণ নেওয়া এক পাইলটের চোখ। এটি মঞ্চের স্লোগান নয়, বরং হ্যাঙ্গারে দাঁড়িয়ে থাকা বিমানের সিস্টেম বুঝতে থাকা এক ইঞ্জিনিয়ারের ঘাম। এটি বড় ভাষণ নয়, বরং একটি রাষ্ট্রের সিদ্ধান্ত, আমরা শান্তি চাই কিন্তু দুর্বল থাকতে চাই না।
একটি পূর্ণাঙ্গ যুদ্ধ সিমুলেটর হস্তান্তর সাধারণ বিচ্ছিন্ন ঘটনা নয়। দ্য উইক তাদের প্রতিবেদনে লিখেছে, পাকিস্তানের যে F-17 থান্ডার ব্লক 3 সিমুলেটর বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য যুদ্ধবিমান চুক্তির সম্ভাবনাকে আরও শক্তিশালী করছে বলে দেখা হচ্ছে। প্রশ্ন হল, চুক্তি কি ইতিমধ্যেই নীরবে এগোচ্ছে? এই প্রশ্নের উত্তর এখনও প্রকাশ্যে স্পষ্ট নয়। রাষ্ট্রগুলো অনেক সময় প্রতিরক্ষা চুক্তি নিয়ে দীর্ঘদিন নীরব থাকে, কারণ অস্ত্র কেনা শুধু অর্থের বিষয় নয়, এর সঙ্গে জড়িত কূটনীতি, প্রতিবেশীর প্রতিক্রিয়া, বাহিনীর অভ্যন্তরীণ মূল্যায়ন, অর্থনৈতিক সামর্থ্য, রাজনৈতিক বার্তা। তবে একটি বিষয় পরিষ্কার, সিমুলেটর এলে প্রস্তুতি শুরু হয়। প্রস্তুতি শুরু হলে সম্ভাবনা বাড়ে, আর সম্ভাবনা বাড়লে আঞ্চলিক শক্তিগুলো হিসাব বদলায়। পাকিস্তানেরও হিসাব আছে। ইসলামাবাদ এখন তার প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী করতে চাইছে। যে F-17 বিক্রি শুধু অর্থনীতির প্রশ্ন নয়, সামরিক প্রভাব বিস্তারেরও প্রশ্ন। পাকিস্তান ইতিমধ্যে বিভিন্ন দেশে যে F-17 রপ্তানি বা সম্ভাব্য বিক্রির চেষ্টা করছে। রয়টার্স পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে একাধিক প্রতিবেদন লিখেছে। বাংলাদেশ যদি এই বাজারে প্রবেশ করে, তবে সেটি পাকিস্তানের জন্য বড় প্রতীকী সাফল্য হবে, আর বাংলাদেশের জন্য হবে আকাশ প্রতিরক্ষায় নতুন বিকল্পের দরজা। ঢাকার কোনো এক সামরিক প্রশিক্ষণ স্থাপনায় আলো কমিয়ে রাখা হয়েছে। বাইরে মে মাসের গরম, দূরে কালো মেঘ জমেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে জানালার কাছে অদ্ভুত আলো পড়ে। ভেতরে একটি কক্ষে নীল স্ক্রিন জ্বলছে। সেখানে ককপিটের মতো সাজানো একটি যন্ত্র, বোতাম, ডিসপ্লে, রাডারের ছায়া, ভার্চুয়াল আকাশ। একজন তরুণ পাইলট নিঃশব্দে সিটে বসে। তার সামনে কোনো বাস্তব যুদ্ধ নেই, কোনো সত্যিকারের শত্রু বিমান নেই, কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে এক অনুশীলিত বিপদ। দূরে একটি লক্ষ্যবস্তু, রাডারে একটি বিন্দু, হেডসেটে শোনা যাচ্ছে নির্দেশ। তার আঙুল ধীরে ধীরে কন্ট্রোলের ওপর নামে। এই মুহূর্তে দিল্লির কেউ হয়তো ঘুমাতে পারছে না। ইসলামাবাদের কোনো অফিসার হয়তো সন্তুষ্ট মুখে ফাইল বন্ধ করছেন, আর ঢাকায় এই পাইলট হয়তো বুঝতেই পারছে না তার এই রাতের অনুশীলন দক্ষিণ এশিয়ার রাজনীতির পাতায় কত বড় বাক্য লিখে ফেলছে। বাইরে বৃষ্টি শুরু হয়, প্রথমে টুপটাপ, তারপরে ঝমঝম করে। বাংলাদেশের রাত ভিজে ওঠে। পাইলটের সামনে স্ক্রিনের লাল বিন্দুটি আরও কাছে আসে। সে শ্বাস আটকে রাখে। তার মনে পড়ে মায়ের কথা, দেশের কথা, আকাশের কথা। সেই আকাশ যেটা শুধু মেঘের নয়, শুধু বৃষ্টির নয়, শুধু কবিতার নয়। এই আকাশ সার্বভৌমত্বের, এই আকাশ রক্তে কেনা। কন্ট্রোল রুমে এক কর্মকর্তা নীরবে ঘড়ির দিকে তাকান। বাইরে বজ্রপাত হয়, ভেতরে স্ক্রিনের আলো আরও নীল হয়ে ওঠে। কেউ জানে না এই সিমুলেটর শেষ পর্যন্ত একটি বড় চুক্তির দরজা খুলবে কিনা। কেউ জানে না যে F-17 সত্যি বাংলাদেশের আকাশে উঠবে কিনা। কিন্তু একটি বিষয় বদলে গেছে, বাংলাদেশ এখন আর শুধু অপেক্ষা করছে না, বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে।